আল্লাহ বানাইছে ইসলাম আর শয়তান বানাইছে জামাতে ইসলাম। আমার চেয়ে বোধহয় কেউ এত বেশি বলে নাই। এদের চেয়ে খারাপ, এদের চেয়ে মুনাফেক, এদের চেয়ে শয়তানের দোস্ত, এদের চেয়ে দেশদ্রোহী, ৭১ থেকে ধরে যাই বলেন, এই ধরনের এদের চেয়ে মুনাফেক কোন রাজনৈতিক দল হইতে পারে বলে আমার মনে হয় না। ৫ই আগস্টের পরে তাদের চেহারাটা একদম কুৎসিত ভাবে উন্মোচিত হয়েছে। ৫ই আগস্টের পরে, এর আগে আমিও এতটা বুঝতে পারতাম না, এতটা বুঝতে, কিন্তু আমি ৫ই আগস্টের পরে এদের চেহারাটা সাংঘাতিক ভাবে মানুষের কাছে কুৎসিত হিসাবে ধরা পড়েছে। আমি এদেরকে মনে করি না যে এরা কোনো সভ্য জাতীয় মানুষ, বা এরা কোনো মানে সুস্থ মানুষ, সামাজিক মানুষ, এটা মনে করি। এরা হলে এই সমাজ থেকে যা হোক, তবু একটা চক্রান্তের ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের নিজস্ব রাজনীতির ভুলের কারণে, বাংলাদেশের নিজস্ব রাজনীতির ভুলের কারণে এই ধরনের একটা অপশক্তি, যাদের পিতার নাম হইল পাকিস্তান জামাতে ইসলাম, জামাতে ইসলামী পাকিস্তান, যারা পাকিস্তানে কোনো পার্লামেন্টে তেমন কোনো সিট কোনোদিন পায় নাই, তাদেরকে কেউ পুষেও না, কিন্তু তাদের এই রেখে যাওয়া সন্তানেরা, ৭১-এ রেখে যাওয়া সন্তানেরা আজকে এই দেশে ৬৮টা সিট পায়। এইটা কেন পায়, কি কারণে পায় আমি জানি না, তবে জীবনে আর কোনোদিন পাবে বলে মনে হয় না। যদি পায় তাহলে আমার রাজনীতি ভুল হবে। এটা সমস্তই চক্রান্তের অংশ। আর এদের যে চরিত্র, এই যে লোকটি নিজেকে দাবি করে মুক্তিযোদ্ধা, আমি কিন্তু চ্যালেঞ্জ করছি পার্লামেন্টে, এ কিসের মুক্তিযোদ্ধা, এলে মহা অপরাধী। যদি সে মুক্তিযোদ্ধা না, আবারও আমি বলছি সে মুক্তিযোদ্ধা না, আবারও আমি বলছি সে মুক্তিযোদ্ধা না, সে প্রমাণ করুক সে মুক্তিযোদ্ধা। জামুকা থেকে প্রমাণ করুক, জামুকা থেকে। জামুকা তো এখন তো বিএনপির, এটা তো আওয়ামী লীগের না। এবং জামুকার সদস্যরা সবাই হলো খুব নিউট্রাল ভাবে সবকিছু এখন দেখেন। প্রমাণ করুক যে সে মুক্তিযোদ্ধা। কোথাকার মুক্তিযোদ্ধা? এই দেশে তো মুক্তিযোদ্ধা অনেকেই দাবি করে, কাজে আমি বলতেও পারবে না যে কোন এলাকায় গিয়ে ট্রেনিং নিছে। মুক্তিযোদ্ধার প্রথম ক্রাইটেরিয়া হলো কিছু ব্যতিক্রম বাদে, সবকিছুর ব্যতিক্রম থাকে, এইটারও প্রথমেই ক্রাইটেরিয়া হলো তুমি কোথায় ট্রেনিং দিছো, ইন্ডিয়ার কোন সেন্টারে, বলো কোন সেক্টরে যুদ্ধ করছে। আমি না করছি যে সে মুক্তিযোদ্ধা হইতে পারে না, সে যেভাবে কথা বলে, এবং তার কথার উপরেই কিন্তু আমি পার্লামেন্টে একটা বক্তৃতা করছি। সে আমার বক্তৃতার আগের দিন সে বলছিল যে সাতক্ষীরাতে একজন ডিসি গেছে, একজন মহিলা ডিসি, সে কি ধরনের ডিসি, পর্দা পুশিদা কিছু করে না। সে বলে সাংস্কৃতিক কোনো নাই, আন্দোলন নাই, সাংস্কৃতিক কোনো মানে নাই, নাই, সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ড নাই। মানে সংস্কৃতি আবার কি, যে সংস্কৃতির কথা বলে তাকে সাতক্ষীরাতে রাখা যাবে না। এর পরের দিনে আমি কিন্তু উত্তরে বলছিলাম যে সংস্কৃতি বিশ্বাস করে না সে সভ্য না, যে জাতির জীবনে সংস্কৃতি নাই সে অসভ্য জাতি। ওটা কিন্তু ওর কথার উপরে বলছিলাম। সেই যে মহিলা মাথায়, মহিলা মাথায় কাপড় দেয় না, সেই লোকটির আজকের, আমি আর বেশি আগাবো না, সেই লোকটির যা একজন আমার নাতনি সমা, একজন অসহায় মেয়ের প্রতি যে আচরণ, মানুষ দেখলো, সবাই দেখলো, ও তো পশু, ও তো অমানুষ। এবং তার ক্যারেক্টারের সমসাময়িক ক্যারেক্টার হইল জামাতের সবার, এটা আমার ধারণা। এবং আমি প্রমাণ করতে পারবো অনেককেই এরা এরকমই। কথাটা বুঝেন, মাদ্রাসাগুলোর দিকে তাকায় দেখেন এখন কি হচ্ছে। তারা যে একটা দিয়ে মাদ্রাসা, অমুক মাদ্রাসা, তমুক মাদ্রাসায়, এই সব কিছু মিলা টিলা, এদের চরিত্রের যে গুণাবলী, এইগুলা কইয়া শেষ করা যায় না। কাজে আমি মনে করব যে জামাত তাকে বাইর করে দিয়া নিজেদের পাপ কিছুটা স্খলন করার চেষ্টা করছে। ভবিষ্যতে সেটা দেখা দিবে তারা মানুষকে ধোঁকা দিছে নাকি সঠিকভাবে বহিষ্কার করছে। তবে আমি মনে করি এই লোকটি যদি আরো কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকে, সে যদি মানুষের ঘরে জন্ম নিয়ে থাকে, তার আর পার্লামেন্টে মুখ দেখানো ঠিক না।
আর পার্লামেন্টও তাকে আর গ্রহণ করা ঠিক না, কারণ এই লোকটি পার্লামেন্টে থাকলে দুর্গন্ধ ছড়াবে এবং সারা পৃথিবীর মানুষ চায়ে দেখবে এইখানে একজন দর্শক বসে আছে, একদম বাস্তব জলজ্যান্ত দর্শক পার্লামেন্টে বসে আছে। এবং দুর্ভাগ্যক্রমে রাষ্ট্রপতি কি বলছিলেন, মহামান্য মানে আমি এই প্রসঙ্গে আরেকটু জানতে চাই, সেটা হলো যে আপনি একজন আইনে দীর্ঘ আপনার আইনি ক্যারিয়ার এবং সংবিধান সম্পর্কে আপনি জানেন। এই ধরনের ক্ষেত্রে বাংলাদেশের আইনে একজন এমপির ক্ষেত্রে কি হয় পরবর্তীতে? তিনি কি সংসদ সদস্য থাকতে পারেন নাকি থাকতে পারেন না? আমাদের আইন কি বলে আমি একটু দর্শকদের জন্য জানতে চাই। আপনাকে বলে ফেলছি আমি, নৈতিক স্খলন জনিত কারণে উনার তো এটা থাকার কথা না, উনি তো নৈতিক স্খলন করছেন। শুধু এমপি না, উনার তো শাস্তি হওয়া উচিত আইনগতভাবে, পেনাল কোডেও। আচ্ছা জি, আমি আজকে আমরা সন্ধ্যার পর থেকে সোশ্যাল মিডিয়ায় খুব সয়লাম। কেউ কেউ বলছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করে ফেলেছেন, কেউ কেউ বলছেন আগামী শুক্রবার তিনি পদত্যাগ করবেন, এবং নতুন রাষ্ট্রপতি নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলোচনা যে নাসিমুল গনি যিনি মন্ত্রী পরিষদ সচিব তিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। আমি একটু জানতে চাই, আপনি সরকারি দলের সিনিয়র একজন সদস্য, আপনার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন আছে কিনা এবং রাষ্ট্রপতির পদত্যাগের প্রেক্ষাপট তৈরি হয়েছে কিনা? জবের ফজলুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্নটা জাতীয়, আর আমি জাতীয় রাজনীতি করি, আর আমি সরকারি দল হিসাবে না, এমপি হিসাবে নয়, ফজলুর রহমান হিসাবে, রাজনীতিবিদ হিসাবে উত্তরটা দিতে চাই। রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, আমি ওনাকে দীর্ঘদিন যাবৎ চিনি। যদি বলেন কবে থেকে, আমি বলবো 71 থেকে। 1971 সনে আমরা একসাথে দেরাদুনে ট্রেনিং করছি, তান্ডুয়াতে, পাবনা এবং কিশোরগঞ্জ, মানে ময়মনসিংহ। পাবনা এবং ময়মনসিংহ এর ট্রেনিংটা এক কোর্সে একসাথে করছি। আমি তখন থেকেই তাকে, পাবনার অনেককেই চিনি, ওনাকেও চিনি। উনি একটা পর্যায়ে চাকরিতে চলে গেলেন। উনি 75 পর্যন্ত সঠিকভাবে পলিটিক্স করে চাকরিতে চলে গেলেন, এবং উনি বিচারক হিসাবে চাকরি করলেন। তারপরে অন্যান্য চাকরিও করেছেন। কিন্তু আমি যতটুকু তাকে চিনি, দোষ ত্রুটি প্রত্যেক মানুষেরই থাকে। মানুষ হিসাবে এর চেয়ে খুব মানে পরিষ্কার মানুষ বাংলাদেশে খুব বেশি আছে, এটা ঠিক না। তার মধ্যে সাহস আছে, সিদ্ধান্ত নেওয়ার গুণাবলী আছে, দেশের প্রতি ভালোবাসা আছে। বিভিন্ন কারণে বিভিন্ন সময় চেয়ারে থাকলে পরে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয়, রং বেরঙের সিদ্ধান্ত। আমি এটাকে বলি রং। এই সিদ্ধান্তটা নেওয়ায় তারা যাদের হাতে ক্ষমতা থাকে। কাজেই এর বাইরে যদি চিন্তা করেন, মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন উনি কিন্তু সাহসী মানুষ এবং সঠিক মানুষ। দেখেন, ইউনূসের মতো একটা ক্রিমিনাল সরকারের সাথেও কিন্তু সে 1.5 বছর রয়েছে, ক্রিমিনাল। এবং তার বাসায় এটা, মানে তার বঙ্গভবন এটা করাইছে, কত কিছু করাইছে, ছবি নামাইছে, কত কিছু। তখন কিন্তু তুমি ভয়ে পদত্যাগ করেননি। পদত্যাগ করলে পরে কিন্তু এই দেশটা পাকিস্তানের দিকে আরো এক ধাপ আগায় যাইত। এখন বিএনপি ক্ষমতা এসেছে, সেটাও 4 মাসের উপরে চলে গেছে। মনেই করতে পারে যে তাদের নিজস্ব একজন রাষ্ট্রপতি প্রয়োজন। তারা আওয়ামী লীগ আমরা রাষ্ট্রপতিকে বা আওয়ামী লীগ পার্লামেন্টের রাষ্ট্রপতিকে, তারা যে রাষ্ট্রপতি 18 সনের পার্লামেন্ট দ্বারা নির্বাচিত, নাও রাখতে পারে। এটা বিএনপির সিদ্ধান্ত, এবং আমার দল সিদ্ধান্ত নিলে আমি এর বাইরে যাব কেন? আমি তো এর বাইরে যাব। কিন্তু একটা কথা বলি, কি বললেন, কি গনি, কি গনির নাম শুনছি, উনি হলেন বাংলাদেশের সর্বোচ্চ আমলা। এই যে আমি শার্টটা পরছি না, এটা পুরান। আমার শার্টের নিচে একটা গেঞ্জি আছে, এটা নতুন, এবং একজনে খুব দামি একটা গেঞ্জি দিছে, শার্টের চেয়ে দামি বেশি। কিন্তু গেঞ্জি কোনো সময় শার্টের উপরে মানুষ পরে না, পরলে বিকল্প হয়, তাহলে পাগল কয়। আমলা সে যত বড়ই হোক, সে রাজনীতিবিদের উপরে না।
আমলা তাকে আমি অনার করি, জ্ঞানের জন্য, গুণের জন্য, বিসিএস পরীক্ষা, সিএসপি অনার করব, কিন্তু তার দীর্ঘদিনের যে চাকরি জীবনের যে প্রসিডিউরটা, সেই প্রসিডিউরটা তাকে শিখাইছে আদেশ পালন করা, আদেশ দান করা নয়। যে সারা জীবন আদেশ পালন করছে, ইয়েস স্যার, নো স্যার, ভেরি গুড স্যার, সে যত উপরের চেয়ারেই বসুক, সে আর বলতে পারবে না এই আমি আদেশ দিলাম। আদেশ দিতে পারে একমাত্র রাজনীতিবিদ, যে দেশের জন্য সবকিছু করছে। আমলা তার আমলাতন্ত্রকে আদেশ দিতে পারে, আমলা নিচের আমলাদেরকে জুনিয়র, কিন্তু আমলা পাবলিককে আদেশ দেওয়ার মতো তার মরালিটি সৃষ্টি হয়নি। আমি জানি না দল কাকে করবে, উনাকেও করতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই না একজন আমলা দেশ সম্পর্কে যার কোনো ধরনের পথঘাট বলেন, দেশের মানুষের মানসিকতা বলেন, দেশের মানুষের ইতিহাস বলেন, যত কিছু আছে মানুষের জীবন যৌবনের সঙ্গে যুক্ত, মানুষের জীবন ধারার সঙ্গে যুক্ত, তার সঙ্গে যার একদিনের পরিচয় হয় না, আমলা হিসাবে হয়েছে কিন্তু নেতা হিসাবে হয় নাই। নেতা ছাড়া, রাজনীতিবিদ ছাড়া মানুষের সাথে পরিচয় হয় না। ক্ষেতেরাই কোথায় কোথায় বসে ঘাস কাটে, কোথায় খেওয়া ঘাট, এইগুলা যারা চিনে না, মানুষের দুঃখ কি, দুর্দশা কি, পৃথিবীর সঙ্গে একটা রাষ্ট্রের সম্পর্ক কি, বাংলাদেশ কিভাবে সৃষ্টি হয়েছিল, আমরা তো প্রত্যেক আমলার ইতিহাস জানি। যারা বাংলাদেশের সঠিক ইতিহাসটাকে সম্মান করতে জানে না, আমলাদেরকে রাষ্ট্রপতি না করলে আমার ভালো লাগবে, তবে দল যদি করে কি করব, অগত্যা আমার। কিন্তু আমি আমলা রাষ্ট্রপতি চাই না। আমি চাই যেই হোক, আমাদের দল থেকে হোক আর বাইরে একজন রাজনীতিবিদ হোক, আর রাজনীতিবিদ হইলে আমাদের দলেও অনেক সিনিয়র লিডার এখন আছেন, যাদের ত্যাগ আছে, তিতিক্ষা আছে, জ্ঞান আছে, লেখাপড়া আছে, ইতিহাস আছে, জেল জুলুম অত্যাচারের সমস্ত কিছু যাদের জীবনে বহন করছে। আমাদের দলে বহুত মানুষ আছে এরকম, বিএনপিতে আছে। কাজেই সবকিছু বাদ দিয়ে একজন ওই আমলাকে আইনা যে সারা জীবন ইয়েস স্যার, নো স্যার, ভেরি গুড স্যার করছে, আমি বুঝি না। আমি কোন আমলাকে মনে করি না একজন রাজনীতিবিদের সময়। যত বড় আমলা, এই যে বললাম শার্ট কোন সময় গেঞ্জির নিচে, সব সময় শার্টের নিচে থাকে, তবে গেঞ্জির প্রয়োজন, কিন্তু শার্টের উপরে পরার জন্য শার্ট থাকবে উপরে, পলিটিশিয়ান থাকবে উপরে। আমি অনুষ্ঠান এমনিতে দীর্ঘায়িত করবো না আজকে। আর একটা শুধু ইস্যুটা বর্তমান চলমান রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার এই বিষয়ে প্রতিক্রিয়া আমরা অন্যান্য জায়গায় দেখেছি, আমাদের দর্শকদের কাছে আমি প্রতিক্রিয়া চাই। আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্স ইন্টারভিউতে বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরতে চান, ফিরবেন এবং তার দলবল সহ ফিরবেন। তিনি কি সত্যিকার অর্থে এটা পারবেন কিনা, বাংলাদেশের বাস্তবতা উনি কি ফিরবেন কিনা, আপনার কি মনে হয়? আপনিও তো চেনেন, এই পরিবার চেনেন, শেখ হাসিনাকে হারে হারে আপনি চেনেন, সেটা জানতে চাই। এবং এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে দেখা গেছে বিএনপি ওইভাবে এটা জন্য চিন্তিত না বা দুশ্চিন্তা আছে এরকম মনে করার কোনো সুযোগ নাই। কিন্তু জুলাইয়ে যারা আন্দোলনে জড়িত বলে এখন যারা দাবি করে, যারা মব করেছে, তৌহিদি জনতা নামে রাস্তায় নেমেছে, এদের অ্যাটিটিউড দেখলে মনে হয় যে শেখ হাসিনা না আসলে ভালো হয়। এই সার্বিক ব্যাপারে আপনার একটু মন্তব্য আমি চাচ্ছি। আমি এটাতেই আজকের অনুষ্ঠান শেষ করবো। জনাব ফজলুর রহমান। আর কি করতে পারছে শেখ হাসিনা আমি জানি না, এই 2 বছরে তো একটা জিনিস করতে পারছে, এই যে বিবিসির সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়া একটা আওলা জাওলা লাগাই দিছে দেশটার মধ্যে। কথাটা বুঝছেন? তার মিত্র এবং শত্রুরা সবাই এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ছে যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা আসতেছে। এইটা করতে পারছে যে একটা কথা বলে সমস্ত ব্যাপারটাকে, সমস্ত জিনিসটাকে একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হিসাবে করতে পারছে। এটা শেখ হাসিনাকে আমি কি বলবো, যে এটা একটা বুদ্ধিমতির মতো, অন্য কথাবার্তা যেরকমই বলবো, কিন্তু আসবো আমি কথাটা বইলা একটা আলোড়ন সৃষ্টি করছে। কিন্তু আমার ধারণা দেশ যদি তারেক রহমানের নেতৃত্বে এখন যেমন চলছে, যতটুকু চলছে, এইটুকু চললেও শেখ হাসিনার
আসতে কষ্ট হবে। কারণ শেখ হাসিনা সরকারের যারা ছিল হাইব্রিড মন্ত্রী টন্ত্রী যারা ছিল ওইগুলোর আমি নাইবা বললাম। শেখ হাসিনাকে যদি আসতে হয় তাইলে শুধু হাইটা আইসা পড়বে, ওই যে বলে যে পদ্মা সেতুর উপর দিয়ে পাড়ায় আইসা পড়বে যশোর দিয়া, এইগুলা কথা মানুষ গল্প বানায়, এগুলো দিয়ে ভালো সিনেমা হবে। কিন্তু তাকে আসতে হইলে দেশ বিদেশের সমর্থন লাগবে। জনসমর্থন কার কতটুকু আছে সেইটাতে যদি আমি নাও যাই, বাংলাদেশের ভিতরে বাহিরের যে শক্তিগুলো আছে, আমার জন্মের বেদনার পক্ষে বিপক্ষে যারা জড়িত ছিল, বাংলাদেশের জন্মের বেদনার সঙ্গে যারা পক্ষে বিপক্ষে জড়িত ছিল, তাদের একটা কাজ এখানে আছে। সেই কাজটা কোন পক্ষে হবে, কিভাবে হবে, এইটার উপরে নির্ভর করবে শেখ হাসিনা দেশে আসতে পারবে। আর সাবজেক্টিভ কন্ডিশন বলতেছে বোধ হয় না, কিন্তু অবজেক্টিভ কন্ডিশন কি হবে এটা আমি বলতে পারবো না। কারণ আমি দেখলাম জাতিসংঘ ইতিমধ্যেই বলে দিছে যে বিচারটা নাকি সঠিক হয় নাই শেখ হাসিনার। আমি দেখছি একটা যদি কতটুকু সত্য আমি জানি না। হ্যাঁ, জাতিসংঘে এই অভিমতটা পোষণ করে যে বিচারটা নাকি সঠিক হয়নি। এরকম যদি জাতিসংঘ, আমেরিকা, ইন্ডিয়া, সোভিয়েত, রাশিয়া, চায়না মনে করে, এবং এই কথাগুলো যদি এই মতামতটা এই অভিমতটা যদি শেখ হাসিনার পক্ষে যায়, তখন দেখা যাইতে পারে জিনিসটা ভিন্ন রকম একটা ঘটনা ঘটতে পারে। এটা আন্তর্জাতিক রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনা এসে পড়ো, অভিনন্দন অভিনন্দন, আর শেখ হাসিনা চলে যাও, দুইটা স্লোগানে প্লাস মাইনাস কিছু হবে, কিন্তু তার সমস্ত ব্যাপারটা 90% নির্ভর করবে অবজেক্টিভ কন্ডিশনে। আমি কি বুঝাইতে পারি? উনি যদি সত্যি চলে আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কে কি কোনো এফেক্ট পড়বে? উনি যদি সত্যি চলে আসতে পারেন তাহলে বাংলাদেশ ইন্ডিয়া সমর্থনে যদি উনি আসেন, আন্তর্জাতিক শক্তির সমর্থনে। আন্তর্জাতিক শক্তি তো 4টা দেশের নাম বললাম, এনে পাকিস্তান তুরস্ক আমি বলি নাই, কারণ পাকিস্তান তুরস্ক আন্তর্জাতিক শক্তি না। তারা ওই দেশে যাতে এই সাম্প্রদায়িক রাজনীতি এবং কোনো কারণে মৌলবাদীরা যাতে টিকে থাকতে পারে, মৌলবাদীরা আমি খুব বেশি কঠিন মনে করি না, দেশের শত্রু মনে করি না, কিন্তু জঙ্গি রাজনীতি, এই হেফাজতে কি হরকাতুল জিহাদ, লস্করে তৈয়বা ইত্যাদি ইত্যাদি যারা আছেন তাদের সাথে হইলো ওরা। কিন্তু ওই 4টা রাষ্ট্র তারা যদি মনে করে যে শেখ হাসিনা যা করছে for the sake of everything, Sheikh Hasina should go to her motherland, তাইলে শেখ হাসিনা আসতে পারবে। এনসিপি বলেন বা জামাত জোটের আরো যে দলগুলো আছে, এরা বেসিক্যালি নিজেরা ওই ধরনের কাজে জড়িত। এরাও সেম একই রকমের মনোভাব, এবং এরা জামাতের মাসওয়ারা খায়। জামাত মাসে মাসে এদেরকে বেতন দেয় এই কারণে। এবং এই যে রফিকুল আনসারী বললেন, দেখলেন না একটা হুজুর বলছে 4টা বিয়ে করে। আরে বেদব, এটা কি বিয়ের বিষয়? এটা কি বিয়ে? একটা ছোট মেয়ে চাকরির জন্য গেছে, তাকে ঘরে ঢুকায় তার সাথে যৌনতা করতেছে, বাধ্য করতেছে, চাকরির লোভ দেখায়। এটা কি বিয়া? এটা কি পরকে? এটা কি ব্যভিচার? আমি মাহমুদা মিতুর বক্তব্য চিল্লানি শুনে আমি বলছি এটা অবশ্যই একটা রাজাকার শাবকের চিল্লানি। সে যেভাবে বলছে, কি বলছে শব্দটা শোনেন না, যে বাংলাদেশে সৎ লোকের শাসনে একমাত্র জামাতি প্রতিষ্ঠা করতে পারবে। ও একটা দল করে না, এনসিপি করে না, তাহলে ও যে দল করে সে দলের নাম বলতো। সেই দল পারবে সেটা না বলে জামাতের কথা কেন বলে? হাজি হত্যার বিষয়ে জামাতের আমির কি বলছে? জামাতের আমিরের পিএস হাজিকে চাপাচাপি করছে, এখান থেকে সরে যেতে হবে। কেন সরে যেতে হবে? জামাতের জোটের ওখানে প্রার্থী দেবে, সেই প্রার্থীকে এই পাটোয়ারি, তাহলে পাটোয়ারিকে হাজি হত্যায় জড়িত, এই জায়গা ফাঁকা করতে হবে পাটোয়ারিকে বলেন। এবং সব স্ক্রিপ্ট রেডি, হাজি হত্যার 10 মিনিটের মধ্যে সাদিক কায়েম পড়তেছে, মির্জা আব্বাস ভাইয়ের ইট খুলে নিয়ে আসতে হবে। আগে এমপি নজরুল কাণ্ডে যা কিছু ঘটছে, জামাত মনোভাবাপন্ন কোন দল এটি নিয়ে সাফাই গাওয়ার চেষ্টা করছে,
তারা বলছে এটি ব্যক্তিগত বিষয় ইত্যাদি ইত্যাদি, কিন্তু পরবর্তীতে আমরা জানলাম যে বিয়ের বিষয়টি জানা যাচ্ছে ওই তরুণীর সঙ্গে সেটি ব্যাকডেটে রেজিস্ট্রেশন করা হয়েছে। আপনার প্রতিক্রিয়া, মানে জামাতের এই ধরনের রূপ একে একে বের হচ্ছে কেন? শুধু জামাত বললে হবে না, তো জামাত এবং এনসিপি এভাবে বলবেন। আচ্ছা। জামাত এনসিপি, হ্যাঁ, একসাথে বলতে হবে। তো একটা হলো শাবক আর একটা হলো ফাদার, নাকি? আচ্ছা, জামাত এবং এনসিপি গাজী নজরুল সাহেবের যে যৌন কেলেঙ্কারি, এটাকে পরকীয়া প্রমাণ করার চেষ্টা করছে। তারাই চাচ্ছে যে এটাকে পরকীয়া হিসেবে ডিল করা হোক, এটাকে প্রেম হিসেবে ডিল করা হোক, এটাকে ভালোবাসা হিসেবে ডিল করা হোক, এবং প্রেম, পরকীয়া, ভালোবাসা, এরপরে বিয়ে। এই তো, তারা এই ধরনের একটা প্রেক্ষাপট চাচ্ছে। কিন্তু বাস্তবে আমি ভিন্ন দিকে দৃষ্টি আকর্ষণ করছি। মেয়েটি শিশু এবং প্রেম করার মতো বয়স না। আর সে ওখানে প্রেম করতে যায়নি, সে ওখানে গেছে চাকরি নিতে। হুম হুম। আমাদের সমাজে এই ধরনের গরিব পরিবারের যারা মেয়েরা আছে, মায়ের চিকিৎসার ওষুধ কিনতে, ভাইয়ের পরীক্ষার ফিস দিতে, অথবা ঘরটা ঠিক করতে, অথবা বাবা অসুস্থ, বাধ্য হয়ে অল্প বয়সেই চাকরির জন্য বের হয়ে যায়, এই মেয়েটা সেই ধরনের একটা মেয়ে। এবং এসএসসি পরীক্ষার পরে শিশু বয়সেই সে চাকরির জন্য গেছে, এবং এই জামাত নেতা তাকে চাকরির অফার দেয়, দিয়ে চাকরির কথা বলে সে তাকে বিছানায় নিয়ে গেছে। এবং এখানে কোনো প্রেমের আলামত কোনো কিছু দেখবেন না। তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, তখন সে কিন্তু বলছে যে তার আত্মীয় হয়, আত্মীয়ের মেয়ে, এরকম করে বলা হয়েছে। এবং চাকরির বিষয়টা সামনে আসছে, চাকরির বিজ্ঞাপনটা আমরা দেখলাম। আমরা তো বলি যে ইসলামী আইন বা শরিয়া আইনে কি শাস্তি, বাংলাদেশের আইনে কি শাস্তি, সেটা পরের হিসাব। ইসলামী শরিয়া আইনে বেত্রাঘাত, 100 বেত্রাঘাত যদি অবিবাহিত হয়, আর যেহেতু বিবাহিত, পাথর নিক্ষেপ করে মৃত্যু। আমার বিষয়টা সেখানে না। আমি ব্যভিচারের বিচার চাচ্ছি না এখানে, আমি প্রেমের বিচার চাচ্ছি না, সে বিয়ে করছে সেই বিচারও চাচ্ছি না। আমি চাচ্ছি যে একটা কর্ম খুঁজতেছে একটা অসহায় পরিবারের মেয়ে, চাকরির জন্য গেছে। আমরা বিভিন্ন সিনেমায় দেখি যে চাকরি নিতে গেলে মেয়েদেরকে অফিসে হুম যৌন হুম। হয়রানি করে, যৌন হ্যারাসমেন্ট করে, তাকে বিছানায় শোয়াতে বাধ্য করে। এইটা এইটা শুধুমাত্র যৌন আকাঙ্ক্ষার বিষয় না, একটা অসহায় মেয়েকে ফাঁদে ফেলে তার ইজ্জত নষ্ট করা, তার সম্ভ্রম নষ্ট করা, শিশু বয়সে। এবং এই কারণেই কিন্তু সাতক্ষীরার মানুষগুলো খেপেছে। সাতক্ষীরার মানুষ কিন্তু জামাত আমির প্রেম করে এটা তাদের বিষয় না, জামাত আমির পরকীয়া করে এটা বিষয় না, জামাত আমির দুটো বিয়ে করবে এটা বিষয় না। সাতক্ষীরার মানুষ খেপেছে যে একটা শিশু বয়সের মেয়ে এসএসসি পরীক্ষার পরে কাজ খুঁজতে গেছে, তাকে সে কাজের প্রলোভন দিয়ে ধর্ষণ করতে যাচ্ছে, ধর্ষণ করছে বা করতে যাচ্ছে, কত কিছু করছে আমরা জানি না বাকিটা। তাকে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, বিএনপির বিভিন্ন স্থানীয় পর্যায় থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে। আমার প্রশ্ন ছিল, আপনি এনসিপির কথা বলছেন, এনসিপির বাইরেও কোন কোন রাজনৈতিক দলের নেতারা জামাত মনোভাবাপন্ন যে দলগুলো রয়েছে, তারা এটিকে ব্যক্তিগত বিষয় বলার চেষ্টা করছে। কেন মানুষের এটা ব্যক্তিগত বিষয় নিয়ে? আমি হ্যাঁ, বলছি, শোনেন, এনসিপি বলেন বা জামাত জোটের আরো যে দলগুলো আছে, এরা এবি বেসিক্যালি পার্টি। নিজেরা ওই ধরনের কাজে জড়িত। এই এরাও সেম একই রকমের মনোভাব, এবং এরা জামাতের মাসোয়ারা খায়। জামাত মাসে মাসে এদেরকে বেতন দেয় এই কারণে। এবং এই যে রফিকুল আনসারী বললেন, দেখলেন না, একটা হুজুর বলছে 4টা বিয়ে হুম করে। হুম। আরে বেদব, এটা কি বিয়ের বিষয়? এটা কি বিয়ে? একটা ছোট মেয়ে চাকরির জন্য গেছে, তাকে ঘরে ঢুকায় তার সাথে যৌনতা করতেছে, বাধ্য করতেছে, চাকরির লোভ দেখায়। এটা কি বিয়া? এটা কি পরকীয়া? এটা কি ব্যভিচার? না। এ বলে 4টা বিয়ে করো, হ্যাঁ? এই ধরনের বেদবদেরকে, এই যে আমির হামজা, এদেরকে বিভিন্ন গ্রুপ, প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাসওয়ারা খাওয়ায়, মাসওয়ারা খাওয়ায় খাওয়ায় বিপদের সময় এই বক্তব্যগুলো দেওয়ায়। না, এই যদি অবস্থা হয় তাহলে আমরা কোন ধরনের মানে বিরোধী দল পেয়েছি? এবং শুধু বিরোধী দল নয়, বিরোধী দলের সঙ্গে, প্রধান বিরোধী দলের সঙ্গে আরো অনেক দল যুক্ত রয়েছে। আহ এরা কোন দিকে নিয়ে যাবে বাংলাদেশকে? যে এনসিপিরা যে রাজাকার শাবক,
আমি এনসিপি দেরকে গত কয়েকদিন যাবত রাজাকার শাবক বলতেছে এই জন্য, আমি মাহমুদা মিতুর বক্তব্য চিল্লানি শুনে আমি বলছি এটা অবশ্যই একটা রাজাকার শাবকের চিল্লানি। সে যেভাবে বলছে, কি বলছে শব্দটা শোনেন না, যে বাংলাদেশে সৎ লোকের শাসনে একমাত্র জামাতই প্রতিষ্ঠা করতে পারবে। হুম হুম ও একটা দল করে না, দল করে না, এনসিপি করে না, তাহলে হুম ও যে দল করে সে দলের নাম বলতো। সেই দল পারবে সেটা না বলে জামাতের কথা কেন বলে? এটা কেবলমাত্র তার বাপ দাদা, তার পরিবার রাজাকারের পরিবার, এই জন্য এরকম করে বলতেছে, এই জন্য এত মায়া, চিল্লায় গলার রক ছিঁড়ে ফেলতেছে যে সৎ লোকের শাসক জামাত করতে পারবে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, ও ও স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী নাকি মাদক ব্যবসা করে। মানে এইটা এইটা কি কি ভিত্তিতে বলছে, কি কি ভিত্তিতে বলছে? কোনো ভিত্তি আছে? কি কি প্রমাণ? কোনো প্রমাণ দিতে পারে নাই। বরঞ্চ ওকে বলা যায়, ও তো বলছে ওর বাপে জামাত করতো গোপনে, ওর বাপে মায়ে গোপনে জামাত করতো, ওর বাপে হলো রাজাকার, মায়ে হলো নারী রাজাকার, এছাড়া আর কি বলবো? এবং ও বলছে শিবিরের বায়াত আছে, তাহলে তো ও রাজাকার শাবক। প্রমাণ আছে, ও প্রমাণ থাকাও সত্ত্বেও রাজাকার শাবক বললে যে মাইন্ড করবে, কিন্তু প্রমাণ না থাকা সত্ত্বেও যাকে ইচ্ছে তাকে ব্লেমিং করতেছে। এবং এই এই হাদি হত্যার বিষয়ে আজকে নতুন তথ্য দিচ্ছি। হাদি হত্যার বিষয়ে জামাতের আমির কি বলছে? জামাতের আমিরের পিএস হাদিকে চাপাচাপি করছে, এখান থেকে সরে যেতে হবে। কেন সরে যেতে হবে? জামাতের জোটের ওখানে প্রার্থী দেবে, সেই প্রার্থীকে এই পাটোয়ারি, তাহলে পাটোয়ারিকে হাদি হত্যায় জড়িত, এই জায়গা ফাঁকা করতে হবে পাটোয়ারিকে, বলেন। এবং সব স্ক্রিপ্ট রেডি, হাদি হত্যার 10 মিনিটের মধ্যে সাদিক কায়েম পড়তেছে, মির্জা আব্বাস ভাইয়ের ইট খুলে নিয়ে আসতে হবে। হুম 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 স্ক্রিপ্ট রেডি না? হুম স্ক্রিপ্ট রেডি না? হাদির বোন প্রশ্ন করছে না, সে প্রশ্ন করলো না জাবের কেন এই মামলার আসামি হলো? অতি উৎসাহী হয়ে যখন কেউ কোনো একটা মামলার আসামি হয়, প্রাসঙ্গিক না হওয়া সত্ত্বেও, তখন বুঝতে হবে তার একটা ইন্টেনশন আছে। এই ধরনের ঘটনায় অপরাধী নিজেই মামলা করে বসে থাকে। বাংলাদেশে অনেক এক্সাম্পল আছে, অনেক এক্সাম্পল আছে। হাদির ভাই বলেছে যে আমি একটা লেখা লিখবো হাদি হত্যার বিষয়ে, যেখানে ইনকিলাব মঞ্চের নাম আসলে তোমরা মন খারাপ করো না। বলেন, এই কথাগুলো কি মানে তদন্ত হওয়া উচিত না? সাদিক কায়েমকে জিজ্ঞাসা করা উচিত না সঙ্গে সঙ্গে সে কেন বললো যে মির্জা আব্বাসে খুলে নিয়ে আসবে? বলেন। খুব সোজা হিসাব, সোজা ইকুয়েশন, এর চেয়ে সস্তা ইকুয়েশন আর নাই। যে কি হাদির কিছু হইলে ওই আসনে ক্ষমতাবান ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি মির্জা আব্বাসকে ধরবে, স্ক্রিপ্ট রেডি, এবং নিশ্চিন্তে নির্বিঘ্নে পুরা বিএনপিকে স্যাবোটেজ করছে। তাহলে এই ঘটনা, হাদি হত্যার ঘটনায় একমাত্র ক্যাশ করছে কে বলেন? বিজনেস করছে কে? লাভবান হয়েছে কে? কোন একটা হত্যাকাণ্ডে যে লাভবান হয় সেই হত্যার সঙ্গে জড়িত, এটা স্পষ্ট ভাবে বলা হয়। এই যে এটা স্পষ্ট এই যে কথা। বলতেছে, দেখেন আপনার হলো অসংখ্য আওয়ামী লীগ যারা জামাতে যোগ দিছে, বিএনপিতে যোগ দিছে, আবার হলো এনসিপিতে যোগ দিছে, ঠিক একই প্রক্রিয়ায় হাদির খুনিরা ইনকিলাব মঞ্চে যোগ দেয়নি কি? জামাত অবশ্যই অবশ্যই জামাত নেতার জামাত নেতার জামাত নেতার সন্তান ইত্তেফাক ইনকিলাবে নিউজ হয়েছে না, তাকে হাদির সঙ্গে পরিচয় করাই দিছে। এই তো বের হইলো না। হুম, জাবের বলছিল পাই পাই করে টাকার হিসাব দিবে, ফেসবুকে পোস্ট দিয়ে হিসাব দেওয়া শেষ। কিন্তু আমাদের তো জানা দরকার যে হাদির খুনি জাবেরকে টাকা দিছিল কিনা। জাবের কাছে অনেকেই টাকা দিছে, এবং হাদির খুনি জাবেরকে টাকা দিতে পারে, নাও দিতে পারে, এবং জাবের সৎ মন মানসিকতা নিয়ে সে টাকাটা গ্রহণ করতে পারে, কিন্তু জানা দরকার আছে না টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকছিল কিনা। তাহলে পাটোয়ারিদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত না? তাহলে কেন করছে না? এবং আপনি যে মন্তব্যটি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সম্পর্কে, নাসিরউদ্দিন পাটোয়ারি যে মন্তব্যটি করেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ব্যবসা করেন, অন্য কেউ যদি এ ধরনের কোনো মন্তব্য করতো, এক প্রাক্তন সরাসরি এ ধরনের মন্তব্যের জন্য মামলা হতো। দ্বিতীয়ত সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা হতো, যে গণমাধ্যমে বা তার এই বক্তব্যগুলো প্রচার হচ্ছে। তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারি সম্পর্কে কোনো ধরনের কোনো আহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই এর দুর্বলতা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা বিএনপির না কোথায়? না, বিষয়টা ওই রকম না। আপনার আপনি কখনো ছাগলের পাশাপাশি দাঁড়াইছিলেন? ছাগল 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 নামে একটা প্রাণী আছে, ছাগল যদি ম্যাঁ করে কেউ কি যায় মুখ চাপা ধরে যে চুপ করে? অথবা ছাগলকে কি লাঠি দিয়ে বাড়ি দেয় ম্যাঁ করার কারণে?
জানে ওরে লাঠি দিয়ে বাড়ি দিলে আরো ম্যামে করবে। তো নাসিরউদ্দিন পাটোয়ারি হলো সেই ছাগল, জানে বাড়ি দিলে আরো চিল্লাবে। তো হচ্ছে ও চিল্লাতে চিল্লাতে ক্লান্ত হয়ে থেমে যাবে পরে। তাহলে যা ইচ্ছা তা বলে যাবে, মানে সেনা প্রধানকে এতদিন এই তো আটক এখন করেছে। এখন তো মাঝে মাঝে মনে হয় যে এ, জামাত ক্ষমতায় আছে, এরকম মাঝে মাঝে মনে হয়। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অসহায়তা প্রকাশ করছে যে সারা জায়গায় গুপ্তের সরাসরি সরকারের মধ্যে, আপনি হ্যাঁ, দেখছেন আমি মনে হয়। তো এটা আমি সেই এটা বিষয়টা। একটা এটা পরিষ্কার করতে হবে না, যে মন্ত্রী হুম, শিবির নেতাকে পিএস বানাইছে, ওটা ধরতে হবে না? ওই মন্ত্রীকে জিজ্ঞেস করতে হবে না? অবশ্যই যে এমপি সেটা করা জিজ্ঞেস করতে উচিত হবে আমরা না? মনে শুধু করি। বলতে হবে, ধরতে হবে, ধরে ধরে বের করতে হবে এগুলোকে। আমি ওই জন্য বলছিলাম যে আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতিতে দর্শকের মতো। দর্শককে গোল দেওয়া যায়? দর্শককে গোল দেওয়া যায় বলেন? প্রশ্নজনক, প্রশ্নজনক। গোল গোল দেওয়া যায়? দেওয়া যায় না। সুতরাং দর্শক কি ফাউল করে? দর্শক ফাউল করে না। হুম, যে মানে সঠিক প্রতিপক্ষ নির্ণয় করা, দেশের দুশ্মনকে নির্ণয় করা, দেশের শত্রুকে নির্ণয় করা, প্রথমে একটা বিচক্ষণতা, এইটা করতে হবে। তবে এই যে ধরতে পারছে যে সব জায়গায় গুপ্তের ছড়াছড়ি, ধরতে যেহেতু পেরেছে, সেহেতু ট্রিটমেন্টও শুরু হবে এখন। সব আতঙ্কে আছে। এখন আবার সব গুপ্ত বলবে আমরা তো জামাত করি না, আমরা তাবলিগ করি। ট্রিটমেন্ট কি তাবলিগ আসলেই শুরু হচ্ছে? অনেকে অনেকে তো বলেন ট্রিটমেন্ট যে শুরু জামাতকে সাথে ট্রিটমেন্ট নিয়ে শুরু বিএনপি। হয়েছে। ট্রিটমেন্ট শুরু সরি। হয়েছে, এবং ট্রিটমেন্ট শুরু হওয়ার কারণেই ওই যে সব জামাতিরা তাবলিগ জামাত হয়ে গেছে এখন। আচ্ছা, তাবলিগ জামাতের ভেষ ধরছে। কিন্তু একথা তো অনেকেই এখন মন্তব্য করেন যে জামাত আর বিএনপি আসলে মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করছে না না, বিএনপি এবং কিন্তু জামাতের জামাতকে প্রয়োজন, জামাতকে তুলতে জামাতকে চায় তো না। বিএনপির প্রয়োজন ছিল। জামাতকে বিএনপির প্রয়োজন ছিল না? জামাতের আমিরকে বিএনপির প্রয়োজন না? এখানে তো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেনি, করার সুযোগ নাই, সেই প্রেক্ষাপট হুম, নাই। হুম। মির্জা আব্বাস ভাই বলছিলেন সকল সবার অংশগ্রহণের নির্বাচন চান উনি, কিন্তু উনি এটা শক্তিমত্তার সাথে বলেননি, দৃঢ়তার সাথে বলেন নাই। বলছেন বলার মতো করে বলছেন, কিন্তু সেই প্রকৃত রাজনৈতিক দলকে বিএনপি এবং আওয়ামী লীগ বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ধারক বাহক, তাই না? তার মধ্যে একটা দল নাই নির্বাচনে। তাহলে জামাত অংশগ্রহণ করছে, এখন শফিকুর রহমান নির্বাচনে জিততেছে না, এখন নাহিদ নির্বাচনে জিততেছে না, এখন সরকার বিরোধী দল বানাবে কারে দিয়া বলেন? কারে দিয়ে বানাবে? এমনি এমনি তো এই পরিস্থিতির সৃষ্টি হয়নি। আপনি যোগ বিয়োগ এখন তো মিলান। এখন তো নির্বাচন হয়ে গেছে। এখন তো নির্বাচন হয়ে নির্বাচন গেছে। হয়ে গেছে। এখন শফিকুর রহমান যে নিজের আসনে গিয়ে 12,000 ভোট পায়, সে অপরিচিত একটা জায়গায় ঢাকায় আসে নাকি নির্বাচিত হয়েছে, ঠিক আছে? অপরিচিত একটা জায়গায়, নিজের আবাস না, নিজের কিছু না, সেখানে সে নির্বাচিত হয়েছে। নাই ঢাকায় 11 আসনে কোনোদিন রাজনীতিই করেনি, সেখানে যাই নাকি নির্বাচিত হয়েছে। এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হয়। অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী বিএনপি দলীয় জোট করার ভুক্ত। ছিল না তো। মানে তাছাড়া বিরোধী দল বানাবেন কি দিয়ে আপনি? গোলাম পরোয়ার হারছে, গোলাম পরোয়ার যে একটু হইচই করে, হ্যাঁ, হুম, সে হুম। হারছে। জামাতের আমিরও যদি হারতো তাহলে কি অবস্থা হতো? তারপরে আহমদ সাহেব নাকি একটা ছিল চট্টগ্রামের ওইদিকে, কক্সবাজারের একজন আছে, হামিদুর রহমান। হামিদুর হ্যাঁ, রহমান আজাদ। হেও হারছে। তাহলে সেও হারছে, গোলাম পরোয়ারও হারছে, শফিকুর রহমানও যদি হারতো, নাহিদ ইসলামও যদি হারতো, আপনি কি দিয়ে বিরোধী দল বানাইতেন বলেন আপনি? আমি একটু জানতে চাচ্ছিলাম যে বিএনপি জোটভুক্ত দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করলেন, সৌজন্য সাক্ষাৎ করলেন, সবাইকে এক জায়গায় করলেন এবং তিনি ওইখানে আপনি বলছেন যে অসহায়ত্ব প্রকাশ করেছেন, গুপ্ত চারিদিকে রয়েছে, তিনি এই মন্তব্য করেছেন। তিনি কি আসলেই অসহায় বোধ করছেন? জামাত যে কোনো কিছু করতে পারে সেই ধরনের আশঙ্কা আসলেই বিএনপি শুনেন, রয়েছে? আমি বলি, আপনার বাড়ির চাকর অথবা নিম্ন শ্রেণীর কেউ আপনাকে জাস্ট বিরক্ত করতে পারে, আপনার বড় কোনো ড্যামারেজ করার মানে সুযোগ রাখে না। জামাত হলো এই সার পোকার মতো, এরা জাস্ট বিরক্ত করবে, কিন্তু আপনার বড় ড্যামারেজ করার ফিটনেসই নাই। আসলে কি কারণ তাই? না না আমরা না, যে ওই শুনি ফিটনেসও নাই, ওই তাদের পক্ষে ফিটনেসও রয়েছে, নাই। বি টেস্টে শোনেন, তাদের পক্ষে আমি রয়েছে। আমি 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 এই বিষয়ে বলি। একটা শিবির ছানা, রাজাকার শাবক, ও গুপ্ত হয়ে কেন থাকে? কারণ ও সারাক্ষণ হীনমন্যতা থাকে যে ওর বাপে রাজাকার ছিল, এই জন্য বাধ্য হয়ে গুপ্ত হয়ে থাকতেছে। ওর পরিচয়টা প্রকাশ করতে পারে না, এবং যতদিন পর্যন্ত জামাত ক্ষমতায় না যাবে, অতদিন পর্যন্ত ওরা এই গুপ্ত হয়ে থাকবে। ওরা প্রকৃত শক্তি, প্রকৃত লোকবল প্রকাশ করবে না, কারণ ওরা হীনমন্যতা থাকে যে ওরা রাজাকারের বাচ্চা।
না, আপনি হয়তো বলছেন আপনার বিশ্লেষণ ঠিক, কিন্তু অনেকে তো বলে আবার যে যুক্তরাষ্ট্র তাদের পিছনে রয়েছে, ডিপি স্টেট তাদের পিছনে ওই তো রয়েছে, ডিপি জামাত, রয়েছে তাদের হ্যাঁ ক্ষমতা বলতেছি, নিয়ে আসেন। হ্যাঁ, এই বিষয়টা বলতেছি। জামাত যে একটা সার্বভৌমত্বের বিরোধী দল, স্বাধীনতার বিরোধী দল, সার্বভৌমত্বের সংজ্ঞা কি? সার্বভৌমত্বের সংজ্ঞা হলো আমাদের নীতি, আমাদের পলিসি, এদেশের মানুষ, এদেশের রাজনীতিবিদ, এদেশের বুদ্ধিজীবী তারা মিলে, সবাই মিলে বুদ্ধি পরামর্শ করে বানাবে। এটা হলো সার্বভৌমত্বের সংজ্ঞা। একটা বাড়িতে আপনারা 5 জন থাকেন, ঘর হলো 5টা, একটা ঘর একটু সুন্দর, সুন্দর ঘরটা আপনি পাওয়ার জন্য যদি প্রতিবেশীকে ডাইকে নিয়ে আসেন, তাহলে আপনি হলো সার্বভৌমত্বের, আপনার বাড়ির সার্বভৌমত্ব নষ্ট করছেন। ঠিক একইভাবে জামাত হলো সেই সার্বভৌমত্বের বিরোধী শক্তি, সেই স্বাধীনতার বিরোধী শক্তি, যারা সেই সুন্দর ঘরটা পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য বারবার বিদেশিদের দ্বারস্থ হয়। এই জন্য আমি জামাতকে সবসময় সার্বভৌমত্বের বিরোধী শক্তি বলি, জনস্রোতের বিরোধী শক্তি, জনগণের বিরোধী শক্তি, স্বাধীনতার বিরোধী শক্তি। না, আমি সেই জায়গা থেকে জিজ্ঞেস করছি, তাহলে তো তাদের পেছনে শক্তি রয়েছে। তারা, আপনি বলছেন তারা ছার পোকার মতন কাজ করে বা আচরণ, তারা ওই তো ছাগলের সাথে ওই ওই নিজেদের শক্তিমত্তা নাই, নিজেদের মনোবল নাই, এই জন্য বারবার বিদেশিদের কাছে দ্বারস্থ হয়। কিন্তু হুম, কিন্তু কিন্তু আমেরিকা, কিন্তু আমেরিকা, ভারত, রাশিয়া, চায়না, এসব কিছু একটা যোগ বিয়োগ আছে, কিন্তু জনগণও কিন্তু মাঝে মাঝে একটা পজিশন নেয় এবং জনগণ সে জায়গায় বিজয়ী হয়। সেই চাহিদার বিপক্ষেই জনগণ বিজয়ী হয়, চাহিদার বিপক্ষে জনগণ মাঝে মাঝে ওরা প্রভাবিত করছে। এবং এইটা একটা প্রতিযোগিতা লাগে। যখন ধরেন কোনো একটা দল যদি বিদেশিদের দালালি করে, তখন অপরাপর দলগুলো দালালি করার চেষ্টা করে, যে ও তো আগায় গেল, ও তো কনভিন্স করে ক্ষমতা নিয়ে নিচ্ছে, তখন অন্য দলগুলো নমনীয় হয়। জামাতের এই দালালি দেখে অন্যান্য দলগুলো দালালি শুরু করবে বিদেশিদের। প্রধানমন্ত্রী বৈঠক বা সাক্ষাৎ বা সৌজন্য সাক্ষাতের বিষয়টা আসতে চাই। তিনি আসলে কি মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন দলগুলোকে? আপনি তো ছিলেন সেই বৈঠকে বা সৌজন্য সাক্ষাতে। আহ তিনি যে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, তা থেকে যারা আপনারা রয়েছেন বিএনপি সমমনা বা বিএনপি জোটভুক্ত। আমি আমি আহ, বলি, আমরা ভেবেছিলাম যে ছোট ছোট বিভিন্ন দলগুলো সেখানে যাবে, যে নিজের দাবি দাওয়া বিভিন্ন কিছু দিয়ে প্রধানমন্ত্রীকে পেছনে করে ফেলবে, বিব্রত করবে, এরকম একটা আমার ভাবনা ছিল। কিন্তু যাওয়ার পরে আমি যখন এক একজন কথা বললো, যেমন মাহমুদুর রহমান মান্না ভাই কথা বললো, আরো অনেকেই কথা বলেছে, আমার কাছে খুব ভাল লাগছে যে সবাই একটা কথাই বলতেছে, আমরা একটা আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করি, জন আকাঙ্ক্ষা, আমাদের কিন্তু স্বপ্ন ছিল। আমরা হুম, 31 দফা বানাইছিলাম ক্ষমতায় না থেকে, বিরোধী দলে থাকা অবস্থায় এমন একটা আমরা প্রতিফলন তৈরি করার চেষ্টা করছিলাম, যে এই প্রতিফলন হলে দেশের জন্য ভালো হবে, যে আমাদের ভালো ভালো শর্ত আছে। তো আপনারা ক্ষমতায় আছেন, আমরা তো এই ক্ষমতার কেউ না, আমরা অনেকে নির্বাচিত হইনি বা আপনাদের কাছ থেকে মনোনয়ন বিষয়ে সাপোর্ট পাইনি, কিন্তু আমরা চাই আমরা সরকারে না থাকলেও আপনারা এই জন আকাঙ্ক্ষার জায়গাগুলো পূরণ করবেন। এইটা ছিল মেজরিটি বক্তার বক্তব্য। এমনি এক দুইজন একটু বলছে যে আপনারা সবগুলো নারী আসন কেন নিলেন বা এরকম বিভিন্ন আন্তরিকতার সঙ্গে বিষয়। বক্তব্য তো ছিল না কি, বলতে হয় সৌজন্যতার খাতিরে বলা হচ্ছিল, আন্তরিকতার সঙ্গে বলা হচ্ছিল এই মানে এই কথাগুলো। আন্তরিকতার সাথে আমার কাছে, সবার কাছে আমাকে যদি বলতে বলে, তাহলে আমি সেফলি বলবো আমি একটা ভিন্ন দল করি, বাট আমরা একসাথে আন্দোলন করছি। আমাদের আন্দোলনের প্রতিনিধি হিসেবে বিএনপি দায়িত্ব আছে, আমাদের কোনো চাওয়ার হুম, হুম, কিছু নাই। আমরা যদি হুম, চাইতে চাই তাহলে কি করতে হবে, আমাদের দল টল সব বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিতে হবে, এরকম না, মিশে যেতে হবে না। তো আমরা তো সেই হুম। জায়গা থেকে সেটা করতে পারি না, সেই জায়গা থেকে আমরা করতে চাই না, আমরা রাজনীতিতে থাকতে চাই এখানে ছোট, বাট আমরা আমাদের আমজনতা দলের কার্যক্রমটা আমরা আমাদের মতো আগায় নিতে চাই। আমাদের বন্ধু আছে, কাকে আমরা বন্ধু মনে করি, কাকে আমরা শত্রু মনে করি, সেই পজিশন আছে, সে অনুযায়ী আমরা সাপোর্ট নেই, সেই বন্ধুদের সুরে আমরা কথা বলি। আমরা সেই জায়গাগুলোতে আছে, কিন্তু তার মানে আমরা সবকিছু বিলুপ্ত করে বিএনপিতে মিলে যাব, এরকম তো হইতে পারে না, তাই না? আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বন্ধু সংগঠন ছিল না, তারা কি আওয়ামী লীগের সাথে মিলে গেছে? বিএনপিরও বন্ধু সংগঠন আছে, তারা মিলে গেছে। জামাতের বন্ধু সংগঠন আছে, কিন্তু তারা কি মিলে গেছে? মিলে গেছে না। তো ওই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে মানে ওইভাবে কাউকে দেওয়ার আশ্বাস কিছু দেননি, উনি আসলে দেওয়ার আশ্বাস দেন না। এটা আপনি দেখছেন পুলিশ প্রোগ্রামে, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল তারা ঋণ মুক্ত, সুদ মুক্ত বাইক কিনতে চায়। হ্যাঁ, উনি বলছিলেন তাহলে তাকে কৃষকের আগে বেশি দরকার, আপনাদের যে কৃষকেরা বেশি সমস্যাগ্রস্ত। তো ওই রকম ভাবে মানে যুব আন্দোলনের মানুষেরও অনেক চাহিদা আকাঙ্ক্ষা আছে, কিন্তু সবগুলো পূরণ করতে তো দেশ বিক্রি করে দিতে হবে। এই ধরনের পূরণ করার আশ্বাস উনি দেন নাই। উনি বলছেন আমরা বন্ধু হিসেবে ছিলাম, একসাথে আছি, বন্ধু বিপদে আপদে, আবার সামনে দেশ গড়ার ক্ষেত্রে আমরা একসাথে কাজ করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, সাপোর্ট করেন, এরকমের কথাই বলেছেন। এর মধ্য দিয়ে বিশেষ কোনো মেসেজ কি আছে জামাতকে মোকাবেলার, বা আপনি বলছেন না, যে বারবার জামাতকে মোকাবেলার বিষয়টা এরকম না, বিষয়টা এরকমই যে এই গুপ্তরা বাংলাদেশে সমস্যা সৃষ্টি করতেছে, যেমন তেলের দাম বৃদ্ধির সময়
তেলের যখন সংকট সৃষ্টি হলো, এটা তো জামাতের একটা কৃত্রিম তৈরি করা একটা সংকট ছিল। জামাত পিনাকি টিনাকি সবাই মিলে সংঘবদ্ধ ভাবে এমন ভাবে প্যানিক তৈরি করছে যে তেল নিয়ে হাহাকার তৈরি করছে, এরকম একটা সিচুয়েশন তো ছিলই, তাই না? বাংলাদেশে কি আদৌ এরকম অতটুকু তেলের সংকট ছিল যেভাবে ক্রাইসিস তৈরি করা হয়েছে? আমরা তো নিশ্চয়ই। আমদানি এবং স্টোরেজের পরিসংখ্যান দেখলাম যে ওই সময়টাতে আরো বেশি আমদানি করা হয়েছে, আরো বেশি স্টোরেজ করা হয়েছিল, কিন্তু তারপরেও সংকট মোকাবেলা করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না? এবং আমরা দেখলাম যে পেট্রো বাংলার ওখানে তেল ক্রয়ের যেই কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো মিলে একটা সিন্ডিকেট করেছিল এরকম, যে সংকটের সময় তেল দিচ্ছে না, তেলের দাম বাড়লে দেবে। এরকম আমরা হুম, একটা হুম। ঘটনা দেখছি, এবং পরবর্তীতে কিন্তু সেই বাংলাদেশের সরকারের যে তেল ম্যানেজমেন্টের যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষ জামাতের সম্পৃক্ত। সে কিন্তু এখানে আমি বললাম না, জামাতিরা সব তাবলিগ জামাত হয়ে গেছে, তাবলিগ জামাত বেশ ধরে আছে, ওই ধরে একটা সাইজ করে দিচ্ছে, সরাই দিচ্ছে ওখান থেকে। এগুলো সরাচ্ছে আস্তে আস্তে, এগুলো সরাইলে আমি বারবার বলছি যে মন্ত্রণালয় সচিবালয়, আওয়ামী লীগ যতটা হলো বিপদের কারণ বিএনপির জন্য, তার চেয়ে হাজার গুণ বেশি বিপদের কারণ হলো মানে জামাত, মানে ড্যামারেজ করবে, ক্ষতি করবে বা ক্ষতি